দেখুন, আমরা কাতুকুতু বুড়োর গল্প শুনেছি, কিংবা ধরুন মানুষ খেকো বাঘ, তারও অস্তিত্ব আমাদের এই পৃথিবীতে, এমনকি আমাদের এই ভারতবর্ষেও রয়েছে। আর যদি বলেন মানুষ খেকো মানুষ, সেটাও হয়। প্রাচীন কিছু উপজাতি, যেমন জড়োয়া উপজাতির মতো কিছু উপজাতিরা, তাদের লোকালয়ে সভ্য মানুষ যদি কোনোভাবে চলে যায়, সেখানে মানুষকে মেরে দিতেও তারা কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু হিন্দু খেকো বুড়ো, এর অস্তিত্ব এর আগে ইতিহাসে আমরা তেমনভাবে পাইনি। কিংবা ধরুন হিন্দু খেকো প্রশাসন, এরও অস্তিত্ব আমরা সভ্য জগতে দেখিনি। তবে হ্যাঁ, মুঘল সাম্রাজ্য বলুন কিংবা তারও আগে যে সমস্ত মুসলিম সম্রাটরা শাসন করে এসেছিল, সেখানে ইতিহাস ঘাটলে তাদেরও এই স্বভাবের উল্লেখ পাওয়া যায়। আর বর্তমানে ইউনুস প্রশাসন যে কাণ্ড কারখানা চালাচ্ছে, সেটাকেও যদি হিন্দু খেকো প্রশাসনের সঙ্গে তুলনা করা হয়, তাহলেও বোধহয় খুব একটা অন্যায় বলা হবে না। আপনারা জানেন, এই চিন্ময় প্রভুকে অনৈতিকভাবে গ্রেপ্তার করে রেখে দিয়েছে ইউনুস প্রশাসন, এবং আপনাদের আগামী কয়েকটা পর্বের মধ্যেই দেখাবো যে কিভাবে চিন্ময় মহাপ্রভুকে কোন দোষে তাকে ধরে নেওয়া হয়েছে। তার ভিডিওটি আমরা খুব কষ্ট করে সংগ্রহ করতে পেরেছি, আপনাদের সামনে সেই পর্বটি খুব শীঘ্রই নিয়ে আসব। কিন্তু এই রকম কার্যত প্রায় বিনা দোষে, শুধুমাত্রই হিন্দু হওয়ার অপরাধে হিন্দু এক সাধুকে এইভাবে অনৈতিকভাবে দিনের পর দিন কারাবন্দি করে গুম ঘরে রেখে দিতে পারে কোনো একটা সভ্য সমাজের, গণতান্ত্রিক সমাজের প্রশাসন, সেটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্যে দিয়ে সরকারের ক্ষমতায় আসেনি। হাসিনার সরকারকে জোর করে মৌলবাদীদের দ্বারা তাড়িয়ে দিয়ে যারা ক্ষমতা দখল করেছে, তাদের কাছ থেকে এর থেকে আশায় বার কি করা যায় বলুন? আপনারা জানেন যে সকলের চোখ ছিল চিন্ময় প্রভুর জামিন মেলে কিনা, এদিকে সকলেরই কিন্তু চোখ ছিল। আর আপনারা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছেন যে জামিন তো মিললই না, এমনকি চিন্ময় প্রভুর হয়ে বাংলাদেশে দাঁড়াতে চাইলেন না কোনো আইনজীবী পর্যন্ত। এবং শুধু তাই নয়, সব দেখে শুনে আদালত সিদ্ধান্ত নিয়েছে 1 মাস পর এই মামলার পরবর্তী শুনানি হবে, অর্থাৎ 2রা জানুয়ারি 2025 এই মামলার পরবর্তী শুনানি হবে। ততদিন পর্যন্ত অনৈতিকভাবে একজন সাধুকে এইভাবে গ্রেপ্তার করে রেখে দিল মৌলবাদী সরকার। এবং এই এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আলিফ হত্যা মামলায় আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। প্রশাসন, আর এটা যদি হিন্দু খেকো প্রশাসন না হয়ে থাকে, তার উদাহরণ তাহলে কোনটা হবে? এবং আরো তো ছবিগুলো আপনাদের সামনে দেখাতে পারছি না। আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছেন যে হিন্দু হওয়ার অপরাধে কিভাবে কুড়ালের কোপ দেওয়া হচ্ছে, মহিলা শিশু নির্বিচারে কাউকে বাদ রাখা হচ্ছে না। কত বড় দৈত্য এবং দানবদের বাস ওপার বাংলায় রয়েছে, সেই ভিডিওগুলো জলজ্যান্ত তার প্রমাণ, যেগুলো আপনাদের সামনে ইউটিউবের গাইডলাইনের অনুযায়ী আনতে পারবো না। মঙ্গলবার চট্টগ্রাম আদালতে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তার জামিনের মামলার শুনানির কথা ছিল, কিন্তু তা 1 মাসের জন্য পিছিয়ে গেল। কেন না, বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রের খবর যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে মামলা লড়ার জন্য মঙ্গলবার রাজি হলেন না কোনো আইনজীবী। এই পরিস্থিতিতে আগামী 2রা জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রেখেছে চট্টগ্রাম আদালত। আচ্ছা, সত্যি কি তার হয়ে কোনো আইনজীবী মামলা লড়তে চাইলেন না? এত তো হিন্দু আইনজীবীরাও রয়েছে, তারাও কি চিন্ময় দাসের হয়ে মামলা লড়তে চাইলেন না? এটা কি সত্য তথ্য দিল বাংলাদেশের সংবাদ মাধ্যম, বাংলাদেশের প্রশাসন? কি বলছে বিরোধী দলনেতা, তার মধ্যেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে। শুনুন তার প্রথম বক্তব্য। এই ছবিটা আপনি দেখুন, ওনার যিনি প্রধান লয়ার রমেন রয়, তাকে জামাতের লোকেরা, উগ্র মৌলবাদীরা, তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন।
একটা বয়স্ক সিনিয়র লয়ার। আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল দিগান আচার্য, যুবক অ্যাডভোকেট, তাকে কিভাবে মেরেছে দেখুন। এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবীব্যাপী ছড়িয়ে আছেন তাদের ভয়ঙ্করভাবে রিয়্যাক্ট করা উচিত যে বাংলাদেশে হামাস, আইএস, তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে। সন্ন্যাসীদের, লয়ারদেরকে প্রায় মৃত্যুমুখে ফেলা হচ্ছে, নইলে গ্রেপ্তার করা। আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ, বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। শুনলেন বন্ধুরা বিরোধী দলনেতার বক্তব্য। এবার একটু আমি আপনাদের সামনে ব্যাখ্যা করি। দেখুন, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে অনেক আইনজীবী লড়তে চেয়েছিলেন, তার মধ্যে 53 জন আইনজীবী তারা লড়তে চেয়েছিলেন চিন্ময় রায়ের এই মামলা, তার জামিনের এই মামলার মুক্তির জন্য। কিন্তু অভিযোগ কি জানেন? মারাত্মক অভিযোগ যে ইউনূস প্রশাসন নাকি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়তে চাওয়া এই 53 জন আইনজীবীর বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা সহ বেশ কয়েকটি মামলায় তাদেরকে অভিযুক্ত করে নিয়েছে এবং অসমর্থিত সূত্রের খবর ওই সমস্ত আইনজীবীকে নাকি গুম ঘরে চালান করে দিয়েছে। একবার প্রশাসনের কথা ভাবুন আর আমার ওই হেডলাইনটার সঙ্গে মিলিয়ে নেবেন যে হিন্দু খেকো বুড়ো যে কিভাবে চিন্ময় দাসের হয়ে কোনো আইনজীবী যাতে লড়তে না পারেন তার জন্য 53 জন আইনজীবীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে, ঠিক আমাদের এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করে ওপার বাংলা থেকেই তো সব শেখা, তো ওপার বাংলাতেও তাই একই ঘটনা ঘটছে। 53 জনের বিরুদ্ধে একটা ভুল মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তার নাকি করে দেওয়া হয়েছে, যাতে করে আদালতে তার হয়ে কেউ সওয়াল করতে না পারেন। শুধু তাই নয়, আপনাদের জানাতে চাইবো যে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আইনজীবী রমেন রায় তিনিও লড়তে চেয়েছিলেন। একজন বর্ষিয়ান, একজন হিন্দু আইনজীবী রমেন রায় তিনি লড়তে চেয়েছিলেন। আর এই খবর পাওয়া মাত্রই গত 2 দিন ধরে তার বাড়িতে মৌলবাদীরা ক্রমাগত আক্রমণ চালায়। শুধু আক্রমণই নয়, ওই বয়স্ক আইনজীবীকে মারধর করে কার্যত তাকে আইসিইউতে পৌঁছে দেবার ব্যবস্থা করেছে সেখানকার মৌলবাদী মানুষজন। এবং শুধু তাই নয়, আপনাদের আরো একটা ভিডিও দেখাতে চাইবো। শুধু তাই নয়, আপনাদের জানাতে চাইবো যে এই ঘটনার পরেও কিন্তু সাহসী হিন্দুরা তারা চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়তে চেয়েছেন। রেগান আচারিয়া বলে একজন যুবক, তিনি কিন্তু চিন্ময় দাসের এই মামলাটি লড়তে চেয়েছিলেন। এটা জানার পর সেখানকার মৌলবাদীরা তার অফিসে গিয়ে ভাঙচুর করেছে। সেই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তার অফিসে গিয়ে ভাঙচুর যেমন চালানো হয়েছে, ঠিক তেমনি আবার এই রাগেন আচারিয়ার মাথাটা থেতলে ফাটিয়ে দেওয়া হয়েছে। তার ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। একজন যুবক মাথায় ব্যান্ডেজ করে বসে রয়েছেন, তিনি আদতে আইনজীবী যিনি চিন্ময় কৃষ্ণ রায়ের জন্য লড়তে চেয়েছিলেন। একজন উকিল তার পেশাগত দায়বদ্ধতা থেকে যে কাজটি করতে চেয়েছিলেন ওপার বাংলার মৌলবাদীরা সেটা করতে দেয়নি। এবং সবটা জানার পরেও মোহাম্মদ ইউনূস বা মোল্লা ইউনূসের প্রশাসন চুপচাপ বসে রয়েছেন, হাসি মুখে বসে রয়েছেন। আর টিভির পর্দায় এই হিন্দু নিধনের যজ্ঞটা বেশ তাড়িয়ে তাড়িয়ে গোমাংসের সঙ্গে বোধহয় উদযাপন করছেন। এত বড় হিন্দু খেকো প্রজাতি বোধহয় এর আগে গোটা বিশ্বজুড়ে কোথাও দেখা যায়নি। সে রয়্যাল বেঙ্গল টাইগারও বলুন আর জড়োয়া প্রজাতির মানুষই বলুন, তারাও এতটা মানবতার নির্লজ্জ প্রয়াস দেখাতে পারবে না যতটা দেখাচ্ছে ওপার বাংলার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূসের সরকার। আসুন আমার এই বক্তব্য সত্য না মিথ্যা বিরোধী দলনেতার আরো একটা বক্তব্য শোনাই, তাহলেই বুঝতে পারবেন। শুনানি পিছিয়ে যায়নি। আমি দুটো ছবি দেখালাম। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয়, তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যুমুখে। আরেকজন তরুণ লয়ার দিগান আচার্য, তার গোটা মাথাটা ভেঙে
এই উগ্রবাদী, মৌলবাদী, জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য। আমার এই বক্তব্যগুলোর প্রতিফলনই আশা করি শুনলেন তার বক্তব্যে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করলাম এক বাক্য আপনাদের সামনে, কোনো অসত্য কথা বা এমন কোনো তথ্য দিচ্ছি যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই এমনটা নয়। তাহলে একবার ভেবে দেখবেন যে ওপার বাংলায় যারা প্রশাসনে রয়েছে কতটা নিষ্ঠুর হতে পারেন। নিষ্ঠুর নয়, এরা আদতে মানুষ কিনা এই প্রশ্নটা উঠবে যে সত্যি কি মানুষ প্রজাতির মধ্যে এরা পড়ে, না এবার সময় হয়ে গিয়েছে মানুষকে দুভাগে ভাগ করে দেওয়ার। একটা হচ্ছে সব মানুষ, আর একটা হচ্ছে এই সমস্ত মৌলবাদীরা যারা মানুষের মতো দেখতে বটে কিন্তু মানুষের মতো শরীরে কোনো রকমের তাদের অভিব্যক্তি দেখা যায় না। যেভাবে তারা দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করছেন এবং তা নিয়েও বিশ্বের কয়েকটা জায়গায় পার্লামেন্টে অবশ্যই আলোচনা হয়েছে, যেমন ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়েছে, সময় পেলে তাদের বক্তব্যটাও আমি শোনাবো। এবং বিভিন্ন জায়গায় আমেরিকাতেও রাস্তার মধ্যে সাধারণ মানুষরা তারা রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করলেও সেই অর্থে বিশ্ব জুড়ে যে নিন্দার ঝড় উঠছে অন্তত তীব্রভাবে সেটা হচ্ছে না। এবং সবথেকে বড় কথা কি জানেন, যে চিন্ময় কৃষ্ণ দাস তিনি অপরাধ করেই থাকুন আর ছাই নাই করে থাকুন, সেটাও আপনাদের ভিডিওটা দেখাবো। আমার হাতে চলে এসেছে ভিডিওটা, কোন অপরাধের জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই ভিডিওটাও আমি পেয়ে গেছি, আপনাদের দেখাবো আগামী পর্বে, চোখ রাখবেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তিনি যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই যে যদি অপরাধী হন, তাহলে তারও একজন আইনজীবী থাকা আবশ্যিক। একটা গণতান্ত্রিক দেশে কিংবা ইউনাইটেড নেশনের তথ্য অনুযায়ী যে কোনো মানুষের আত্মপক্ষ সমর্থনের জন্য তার একটা উকিল পাওয়া, এটা তার বেসিক রাইটস এর মধ্যে পড়ে, হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। আর যেখানে বাংলাদেশে ক্রমাগত হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে, সরকারি আইনজীবীরা কোথায় গেল? আমার প্রশ্ন হচ্ছে ইউনূস প্রশাসনের তো সরকারি আইনজীবীরা নিয়োগ করতে পারতেন, চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে যারা ভয়েস তুলতে পারতেন, যারা উকিল হিসাবে নিয়োজিত হতে পারতেন, সরকারি আইনজীবীরা কোথায় গেল? আমি নয় বুঝলাম যে অনেক আইনজীবীরা তারা দাঁড়ালেন না, কিন্তু সরকারি আইনজীবী তো নিয়োগ করা যেত। সব থেকে বড় কথা হচ্ছে মামলাটি 1 সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া যেত, 1 মাসের জন্য পিছিয়ে দিতে হবে। একজন সাধু নিরাপরাধে কোনো রকম দোষ ছাড়াই তাকে আরো 1 মাস গুম ঘরে থাকতে হবে। এবং শুধু তাই নয়, আপনাদের আরো কিছু তথ্য দেওয়া বাকি রয়ে গিয়েছে যে চিন্ময় কৃষ্ণ দাসের কেন কোনো আইনজীবী উপস্থিত নেই তা নিয়ে আদালতেও প্রশ্ন উঠেছিল, চট্টগ্রাম আদালতে প্রশ্ন ওঠে। এবং প্রথম আলোর এক প্রতিবেদন অনুসারে চট্টগ্রাম জেলা আইনজীবীর সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী আদালতে দাবি করেন যে সন্ন্যাসীর হয়ে নাকি কোনো আইনজীবী দাঁড়াতে চায়নি এবং কোনো আইনজীবীকে ভয় দেখানো হয়েছে বা হুমকি দেওয়া হয়েছে এই রকম তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ কিভাবে আদালতকেও মিথ্যে কথা বলা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণের আইনজীবীদের ভয় দেখানো হয়েছে এমনটা কোনো ব্যাপার নয়, তারা স্বতঃস্ফূর্তভাবেই কেউ ওই আইনজীবীর জন্য মামলাটা লড়তে চায়নি। আর আমি ভারতে বসে আপনাদের সামনে দেখিয়ে দিলাম যে চিন্ময় কৃষ্ণের হয়ে লড়তে চাওয়া দুজন আইনজীবীর কি পরিণতি করেছে। একজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আইসিইউয়ে ভর্তি রয়েছেন, আর একজনের মাথা ফাটিয়ে তার সমস্ত অ্যাডভোকেট চেম্বারটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের রক্তখেকো ইউনূস প্রশাসন। এবং হিন্দু রক্ত খাওয়া যাদের নেশা তাদের আটকানোর জন্য বিশ্বের সমস্ত নিরপেক্ষ মানুষরা তারা কি চুপচাপ বসে মজা দেখছেন? আরে দেখতেই পারেন, মজা আপনারাও দেখতে পারেন, সময় সকলেরই আসে। তাই সেই সময়ের জন্য দয়া করে অপেক্ষা করুন, এনজয় আপনারা করুন। সময় আসবে যখন আলুর দাম হবে 600 টাকা কেজি, যখন 1 পিস ডিম কিনতে 500 টাকা খরচা করতে হবে, সেদিন চোখের জলে যদি ভারতের কাছে হাত পাতেন তাহলে ভারত আপনাদের সেই পাতা হাতে কি দিতে পারে একবার কল্পনা করেই দেখবেন। যাই হোক বন্ধুরা, আপনারা কি বলবেন? এই নির্লজ্জতার প্রয়াস কোথায় গিয়ে থামবে? শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া একজন মানুষ যে কতটা লজ্জা, কতটা আন্তর্জাতিক লজ্জার বিষয় হতে পারে সেটা বোধহয় গোটা বিশ্বের কাছে চোখ খুলে দিল যে কোন ধরনের মানুষকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। আজকে এই অপমান যে শুধুমাত্র এই বাংলাদেশের নয়, গোটা পৃথিবীর এটা অপমান হওয়া উচিত যে শান্তিতে এমন একজন মানুষকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে যে কার্যত অত্যাচারটা স্বয়ংক্রিয়ভাবে চালিয়ে যাচ্ছে। আর এত জেনে শুনেও নোবেল কমিটি চুপ করে বসে রয়েছেন যে তাদের মনোনীত একজন শান্তিতে নোবেল পুরস্কারের আচরণের পরেও কি করে তারা মুখ বন্ধ করে এই সমস্ত সহ্য করছেন, এর উত্তর আমাদের কাছে নেই।
তবে উত্তর বাংলাদেশ খুব শীঘ্রই পেয়ে যাবেন, তা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আমাকে যদি বিশ্বাস করেন তাহলে 1টি বছর আপনারা অপেক্ষা করুন। যারা আজকে এই পাশবিক আনন্দে উচ্ছ্বাসিত হচ্ছেন তাদের কি করুণ পরিণতি সৃষ্টি হতে চলেছে। জাস্ট 1টি বছর হয়তো সময় আপনাদের ধৈর্য ধরতে হবে, এবং তারপরেই এদের পাশবিক উল্লাস, পাশবিক ক্রন্দনে কিভাবে পরিণত হয় তার জন্য কিন্তু একটু সময় ধরতে হবে। এখনকার মতো এখানে শেষ করলাম।